সম্মানিত দর্শক, আমরা গতানুগতিক বিষয় নিয়ে বরাবরই আলোচনা করে থাকি। আমরা দুজন আইনজ্ঞ ব্যক্তি এখানে রয়েছেন। আমিও আলোচনা করব, তবে সঞ্চালনার ভূমিকায় আছি। আমার সামনে আছেন, আমরা নাম বলবো না, যদিও তিনি আইনজ্ঞ, সুপ্রিম কোর্টে আছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী। তবে বিষয়টি হলো যে গতকাল রাত 15 জুলাই 2025 গতকাল রাত একটি বিষয় নিয়ে খুব গতকাল রাতের এটা সূত্রপাত। আমরা রাত থেকে ফেসবুকে দেখে আসছি যে তুমি কে আমি কে, অনেকে স্ট্যাটাস দিয়েছেন তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। তো আমি যদিও ফলো করি নাই এই বিষয়ে, আমি তাকে জিজ্ঞাসা করতে সে আমাকে বলল আসলে এটি একটি রাতের গণবিস্ফোরণ। আমি জিজ্ঞাসা করলাম কি বিষয়, কি কয় এটা আপনি খেয়াল করেন না, এটা এই রাতের বেলা ঢাকা ইউনিভার্সিটির কিছু ছেলে পেলে, ওরা সম্ভবত এনসিপি বা যে দলেরই হোক, তারা স্লোগান এবং মিছিল দিয়েছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তো আমি শুনে খুব ধিক্কার জানালাম, এটা কিভাবে সম্ভব? স্বাধীনতার এত বছর পর আমাদের যদি শুনতে হয়। তো আমার সাথে তিনি শেয়ার করলেন যে আসলে দুঃখের বিষয় কী বলবো, এটা আজ যারা 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছেন, আজ যদি তারা এটা এইভাবে লক্ষ্য করতো বা খেয়াল করে এইভাবে প্রতিবাদ করতে চায়, তারা বুক পেটে মারা যাবে। আমিও তার সাথে একমত। তবে পরক্ষণে আমি একটা কথা তাকে বললাম যে কী করলো 5ই আগস্ট যে আওয়ামী লীগের যে সভাপতি বা বাংলাদেশ সরকার প্রধান, তিনি আসলে কি সেনাপ্রধান ওয়াকারকে হুকুম করতে পারতো না? আমি তাকে জিজ্ঞাসা করলাম যে লোকজন কত ছিল এই বিমানবন্দর থেকে আসছে গণভবনের দিকে এবং যাত্রাবাড়ি ক্রস হয়ে ঢাকার যে গেটগুলো, এই গেট থেকে অভিমুখে যেগুলি প্রবেশদ্বার গণভবনের দিকে যাচ্ছে, কত হবে? তাকে বললাম 1 লাখ হবে। সে বলল হ্যাঁ 1 লাখ হতে পারে। তো তার পরক্ষণে একটা উদাহরণ দিলাম যে রোবট যে সিনেমা ওই ইন্ডিয়ান রজনীকান্তের যে একটা কি সফটওয়্যার ছিল, এই যে সফটওয়্যারটা যখন তারা অকেজো করলো, সকল রোবটগুলো, এই রোবট যেমন রাজপথে বিভিন্ন ভবন গাড়ি ঘোড়া বিভিন্ন ধ্বংস করতেছিল, মারামারি করে এই ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছিল, তখন এই সফটওয়্যারটা অকেজো করার সাথে সাথে রোবটগুলো স্তিমিত হয়ে রাস্তায় পড়ে যাচ্ছিলো। তো এরকম কি ওয়াকারকে হুকুম করতে পারতো না? আমি শেয়ার করলাম শেখ হাসিনা তো অবশ্যই হুকুম করেছিল না সবাইকে করো, গুলি করো বা এরকম। এটা পরবর্তীতে একটা ভয়েস রেকর্ডে আসতে পারে, যদিও এটা আমরা জানি না। হ্যাঁ বলেন, বলবেন না, ভুলের বিষয়টা না, যে আজকে যারা এই আমি কে তুমি কে আমি কে যে স্লোগানে রাজাকার রাজাকার, শেষ করি আপনাকে 30 সেকেন্ডের মধ্যে দিচ্ছি। তো আমি একটা যেহেতু বিভিন্ন রেকর্ডে পাওয়া গেছে সে হুকুম করেছিল। তবে আমার প্রশ্নটা হলো এই যে বর্তমান যে পরিস্থিতি, আমি এখন ধিক্কার ছিল, কারণ আজকে স্বাধীনতার পরে যদি শুনতে হয় আমরা রাজাকার, কষ্ট লাগে না? তাহলে তো আমি তখন ক্ষিপ্ত হয়ে আমি এই আইনজ্ঞ তাকে আমি বললাম, তাহলে যে সেদিন প্রেস ব্রিফিংয়ে সচিবালয় না যেন গণভবনে PM শেখ হাসিনা তো ঠিকই বলেছিলেন, চাকরি বাকরি কি রাজাকারের এই মুক্তিযোদ্ধার ছেলে পেলে পাবে নাকি রাজাকারের বাচ্চারা পাবে? তখন আমি ধিক্কার জানিয়ে আমি বাধ্য হয়ে বললাম এই গতকালের পরিস্থিতি দেখে যে আসলে ঠিক বলছে। এই অবস্থা বলেন কি আসলে? আমার বিষয়টা ছিল সেদিনকে জননেত্রী শেখ হাসিনা ওই ধরনের বক্তব্য দিয়েছেন, গুলি করে মারবেন এরকম ধরনের বক্তব্য না। হ্যাঁ, একটা যারা দেশ স্বাধীন করেছে, হ্যাঁ, যারা দেশ স্বাধীন করেছে তারা দেশের কাছ থেকে কিছু প্রাপ্য পাবে, এটা তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সেই কোটা আন্দোলনের সবাই ছিল, দল নির্বিশেষে সরকারি দলেও ছিল কোটা আন্দোলনের ভিতরে সন্তানরা, তারা স্কুলে পড়ছে যে কোটা এরা চায় না। সরকারি দল বেসরকারি দল সকল অঙ্গ সংগঠন কোটার বিরুদ্ধে গিয়েছিল। কিন্তু 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 কোটা আন্দোলন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে সেটা রূপ নিয়েছে সরকার পতনে। যে স্পিরিটগুলো ছিল, যে স্পিরিট ছিল,
যে স্পিরিট ছিল, যেই আন্দোলনের আন্দোলন, সেইটা কিন্তু আজকে 11 মাস পরে আমরা সেটার একটু বাস্তবায়ন পাইনি। হ্যাঁ, সুন্দর বলেছেন। তাহলে জননেত্রী শেখ হাসিনা যেই থিওরি দিয়ে সে বলছিল যে আমি কি রাজাকারের বাচ্চাদেরকে দেব সরকারি চাকরি, এটা তার ক্ষোভের থেকেই বলছে, ক্ষোভের বশবর্তী হয়ে কোটা থাকবে না, একটা একটা পথ, যারা দেখা গেছে যারা দূরে এখন পর্যন্ত যারা মুক্তিযোদ্ধা করেছে, অনেকে ঘরবাড়ি পুড়িয়ে গেছে, তারা স্বাবলম্বী হইতে পারে নাই, বিকলাঙ্গ তাদেরকে স্বাবলম্বী করার জন্য এখন পর্যন্ত তাদের একটা সময় দিতে হবে, সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা এখন পর্যন্ত শেষ হয়নি, শেষ হয়ে যায় কোটা বন্ধ হয়ে যাবে, কোটা বন্ধ, এটা ভালো বলেছেন। এখন বিষয়টা হচ্ছে যেহেতু তারা এই দেশটাকে উপহার দিয়েছে, তারা একটা উপহার পায়, হ্যাঁ, স্মৃতি স্বরূপ একটা উপহার পায়, সেই কাজটা করার জন্য সে খুবই এই কথাটা বলছেন। আজকে 11 মাস পরে আইসা আমরা সেই স্লোগানটা পাই, তুমি কেন, তাহলে আজকে কেন সেই রাজাকারী? তাহলে অবশ্যই বাংলাদেশের যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, বাংলাদেশের বিপক্ষে যারা দাঁড়িয়েছে, বাংলাদেশের জনগণের বিপক্ষে যারা দাঁড়িয়েছে, তৈরির বিপক্ষে যারা দাঁড়িয়েছে, তারা বাংলাদেশে আছেন এবং তারা পক্ষে ছিলেন, সহযোগিতা করেছিলেন। আমরা তখন দেখি নাই, হ্যাঁ, কিন্তু ভাবছি যে বাংলাদেশে কোনো রাজাকারের সন্তানরা নাই, রাজাকার নাই, এটা ভুয়া মনে করছি, যেহেতু আমরা স্বচক্ষে দেখি নাই। কিন্তু আজকে বাস্তবে এটা দেখতেছি, আসলেই বাংলাদেশ যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল, তখন আসলে কিছু বাঙালিরা ওই পাকিস্তান দিয়ে সহযোগিতা করেছিল তাদের জেতার জন্য, এবং তারা বাংলাদেশে রয়ে গেছে, তাদের বাচ্চারা আজকে রাজাকার বলে এই স্লোগান দিয়েছে। যারা এখন মুক্তিযোদ্ধা আছেন তাদের তো এখন বয়স্ক, তারা এখন বুক ফেটে মোড়া ছাড়ার উপায় নেই, প্রতিহত করার উপায় নেই। আমি চাবো যে এই সরকার যেহেতু আছে, সবার সমন্বিত সরকার, এই ধরনের স্লোগান থেকে যেন বিরত রাখে এবং বিরত থাকার ব্যবস্থা করে, যাতে এই ধরনের স্লোগান কেউ বাংলাদেশে থেকে না দেয়। যদি দেয় তাহলে তাদের জন্য শুড বি পানিশড। রাইট, আমিও আপনার সাথে একমত। কারণ যারা যুদ্ধ করেছিল তারা যেন এভাবে নীরবে নিবৃত্তে বুক পেটে মারা না যায়, তাই না? তারা যে দেশটাকে উপহার দিয়েছিলেন, তাদের আমরা দিন শেষে এই স্বাধীনতার 50 বছর উপরে চলে গেছে, আমরা এই সময় এসে যেন তাদের এইভাবে আমরা মানে এভাবে কান্না, এভাবে দুঃখ ভারাক্রান্ত যেন উপহার না দিই, তাই না? এই জন্যই আমাদের এটা উচিত আসলে এইগুলো থেকে বিরত হতে। তবে আপনার কাছে একটা প্রশ্ন, এই সরকার কি করছে? এই সরকার, এটা তো আমার বোধগম্য না। এই সরকারের স্টার্টিং 5 আগস্টের পরে সকলেরই একটা আশা আকাঙ্ক্ষা ছিল, এটা হোক যারা বলেন এটা যাদেরকে আমরা স্বৈরাচার বলছি, যাদেরকে আমরা, তারাও চেয়েছে যে বাংলাদেশে বিনির্মাণ হোক। আচ্ছা, রিজিম একটা শাসকরে আইন তাকে তৈরি করে দেয় স্বৈরাচার শাসক হিসাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, সে পারছেন না কেন? এখন সেই জিনিসটা আমি আসতেছি, সেই জিনিসটা চট্টগ্রাম আকাঙ্ক্ষাটা বলি, জেলার একজন নাগরিক, আমি আকাঙ্ক্ষাটা বলার পরে সে কি স্বাধীনতার পক্ষে না? আমি সেগুলো ব্যাখ্যা দেব। এখন বিষয়টা হচ্ছে যে সে কিন্তু সরকার প্রধান, এখন 5 আগস্ট কথা কিন্তু ভেবেচিন্তেই বলতে হবে। 5 আগস্টের পরে নির্বাহী আদেশে আপনি কিন্তু গ্রেফতার হতে পারেন, কথা কিন্তু ভেবেচিন্তেই বলতে হবে। তবে সত্য কথা, সরকারি 5 আগস্টের পরে 5 আগস্টের পরে সকলেরই একটা চাহিদা ছিল যে নোবেল লরিয়েট, তার একটা মেধাজে, সকলে বলছে যে একটা শিক্ষিত লোক দরকার, একটা জ্ঞানী উপদেষ্টা উপদেষ্টা জ্ঞানী। তো সকলে যাচাই বাছাই করার পরে সকলেই একটা দল মত, সবার জনগণের একটা নোবেল লরিয়েটের একটা চিন্তা ভাবনা করলো যে সে আসলে দেশটা একটা সুন্দরভাবে চলবে। সুন্দর মতামত, আমরাও একমত হয়েছি। কিন্তু সে কিন্তু রাজনীতিবিদ না, কিন্তু দেশটা চলবে যেটা শিক্ষিত লোক এবং বিজ্ঞ, ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বাংলাদেশের লোক তাকে, সারা বিশ্বের লোক তাকে চিনে। এখন বিষয়টা হলো, সেই জায়গাটা, সে রাজনীতিবিদ না, কোনো দলেরই সাপোর্টার না,
সবার আকাঙ্ক্ষা ছিল যে সে একটা সুষ্ঠু বিচার, হ্যাঁ। মানুষ চাচ্ছে যে রাজনৈতিক বিচারে না হয়ে একটা সুষ্ঠু বিচার, একটা নিরপেক্ষ বিচারে তার কাছ থেকে দাবি করছিল। আজকে সে আসার পরে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হইলো, কোনো বিচার হইল না, প্রতিষ্ঠিত হইল না। কোনো বিভিন্ন জায়গায় অপকর্ম, বিভিন্ন জায়গায় লুটপাট, ঘুষ, যে 5ই আগস্টের পর তো অসংখ্য ডাকাতি হয়েছে বিভিন্ন দোকানে। এগুলি আমার প্রশ্ন হলো এগুলো সে নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। আমাদের সবাই সীমিত, সেই দর্শক এত ধৈর্য ধরে দেখবে না, আমরা সংক্ষেপেই আমরা মূল পয়েন্টগুলো তুলে ধরব। সে পারতেছে না এই কারণে হ্যাঁ, যে সে রাজনৈতিক মোকাবেলা করার মতো সক্ষম ব্যক্তি না, অভিজ্ঞ না রাজনৈতিক ব্যক্তি। সে এখন আপনাদের দেখেন যে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন কেউ রাজনীতিবিদ না। আচ্ছা, সুন্দর কথা বলেছেন। সে রাজনীতিবিদ না হওয়ার কারণে জনগণের আকাঙ্ক্ষা, তাহলে সেটা বুঝতে পারতেছে না জনগণের আকাঙ্ক্ষা। আচ্ছা, সেই জন্য তারা কন্ট্রোল করতে পারতেছে না। তাহলে আপনার কথা হলো এই যে মোহাম্মদপুর নিয়ে অনেকবার সারা ঢাকা শহরে অনেক চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলি মোকাবেলা করার জন্য একজন গ্রেট পলিটিশিয়ান হওয়া জরুরি। আপনি বলতে চাচ্ছেন এটা? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা জনগণ মন্তব্য করে জানাবে। এই আইনজ্ঞ যিনি, আমি নাম বলছি না, এই কথাটার সাথে কতটুকু যৌক্তিক আপনারা মন্তব্য করে জানাবেন। তো আমরা অন্য একটা পয়েন্টে ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। 5ই আগস্ট যেটা আমি শুরুতে ওখানে ব্রিফিংয়ে বলেছিলাম, পিএম এ যেটা আমরা পরবর্তীতে ফোন আলাপ, এটা আমার আসলে মতামত না, আপনারও না, যে একটা কথা হয়েছিল যে হুকুম করেছে যে আইজি প্রধান এবং ওখানে ওয়াকার ইউনুস পরবর্তীতে পিএমের কথা, তৎকালীন পিএম শেখ হাসিনার কথা শুনে নেয়, বলছে আমাদের চেইন অফ কমান্ডের বাইরে আমরা ব্যর্থ, আমরা এত লোক আসছি, আমরা তাদেরকে সরাতে পারবো না। তো তার কথা সে না শোনার কারণে সে লন্ডনে তার ছেলের সাথে কথা হয়, জয়ের সাথে, এবং শেখ রেহার মিলে তার সাথে একটা বনিবনা কথা বলে একটা পরবর্তীতে সে এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। কিন্তু কথা হলো ওয়াকার কেন এই কথাটা শুনলো না? যেহেতু আমরা শুনেছি যে সে নাকি অর্ডার করেছিল সবাইকে এই তোমরা রুখো, আমার গণভবন রক্ষা করো। তবে আমার কথা হলো কেন শুনলো না? তবে আমি তো আমার একটা মতামত বলি, আমি কথাটা বলি, আমার মতামত প্রকাশ করি। আইনের গতিতে এখানে যে আন্দোলন হয়েছে সে হলো আইনকে তোয়াক্কা না করা। হ্যাঁ, আন্দোলনটাই হয়েছে আন্দোলনটাই রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী। আইনটি হচ্ছে আইনকে তোয়াক্কা না করা। রাইট। যদি আইনবিধি হয়, আইন মতো হয়, তাহলে পুলিশ, সেনাবাহিনী যা করছে সে আইন বহির্ভূত করেছে। আপনি বলতে চাচ্ছেন যে পিএম এর অর্ডার সেদিন সেনাপ্রধান শুনে নাই, এটা আইন বিরোধী। সুন্দর, আমিও একমত, এই কথাটাই জানতে চেয়েছিলাম। সেই কারণে আরেকটি আমি হাদিসের দিকে যাই, যখন রাষ্ট্রপ্রধান একটা ডিফেন্স যে প্রধান তাকে যখন অর্ডার করে কোনো কিছু, যে এই তুমি এটা পালন করো, ওটা পালন করো, হাদিসও তো বলা আছে রাষ্ট্রপ্রধানের কথাটা শোনাও, আমি মনে করি ওইটা ওয়াজিব তার জন্য। এরকম একটা কথা হাদিসও মনে আছে। রাষ্ট্রপ্রধানের কথা, রাষ্ট্র নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত তারা রাষ্ট্রপ্রধানের হুকুম পালন করেই তাদের ইবাদত। আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি একজন ধার্মিক ব্যক্তি হিসেবে